হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডি ইনস্ট ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম সেমিস্টারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল। যেহেতু ক্লাসটা অনেকটা লং, মানে এই তোমাদের যে প্রবন্ধটা রয়েছে অনেকটাই বড়, তাই আমি এটা পার্ট বাই পার্ট আলোচনা করছি। এর আগে তোমরা প্রথম পার্টটা অলরেডি ক্লাস করানো হয়ে গিয়েছে। যদি তোমরা সেটা দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নেবে। তার আগে তোমাদের পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পুঁইমাচা গল্পটি রয়েছে সেটিও তোমাদের ক্লাস ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ক্লাসটিও দেখে না থাকো অবশ্যই আগে সেই ক্লাসটি দেখে আসবে। চলো এবার আমরা টেক্সটে ফিরে আসি। তো যখন এর আগের ক্লাসে আমরা দেখেছি যে বিড়াল একটা অনেক কথাই বলছে, কারণ সে তার ক্ষুধায়, সে তাড়নায় তাকে খেতে দেয় না। সে কি করে না, সে যখন চুরি করতে যায় তাকে দ্বন্দ্ব দেওয়া হয়। কেন সে চুরি করতে যায়? কারণ বলেছে যে ধনীরা সেই ধনগুলো সঞ্চয় করে রাখে, গরিবদের দেয় না, দেখে না। হ্যাঁ, সেই জন্যই তারা চুরি করে। হ্যাঁ, এবার বলছে যে এই পৃথিবীতে তো কেউ মানে না খেয়ে মরতে আসেনি, তাই আমরা কি করব, যদি ধনীরা না দেয় তাহলে আমরা অবশ্যই কিন্তু চুরি করব। তাই বলছে। এবার অনেক কিছু কথা বলেছে, তো এত কিছু তো আমি আর ডিটেলসে বলতে পারবো না, কারণ আগের ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো এত কিছু বলার পর তখন কি বলছে, আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থাম থাম মার্জার পণ্ডিত থাম। তখন এখানে লেখক বলছেন, অর্থাৎ কমলাকান্তের দপ্তর বলছেন যে বিড়াল যখন এত কথা বলছে তখন আমার সহ্য হয় না। আমি তখন বলছি, থাম মার্জার পণ্ডিত, অর্থাৎ বিড়াল পণ্ডিত তুই থাম। তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক না কি ছিল, পরীক্ষার খাতায় এটা আসে, যা ভারী সোশ্যালিস্টিক। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহারা যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেউ আর ধন সঞ্চয়ের যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। এবার এখানে কি বলছে না, এবার এর বিপরীতে গিয়ে কথা বলছে যে দেখ, তুই যে এই কথা বলছিস যে ধনীদের জন্যই আজ আমাদের এই অবস্থা, হ্যাঁ, তা যদি তারা ধন সঞ্চয় না করে তাহলে কি হবে? তাহলে যদি ধন সঞ্চয় তারা যত্ন না নেয়, যদি ধন সঞ্চয় তারা না করে, তাহলে এই সমাজের ধনবৃদ্ধি কিভাবে হইবে? সমাজের তো ধনবৃদ্ধি হইবে না। তখন আবার মার্জার পণ্ডিত কি বলে, মার্জার বলিল যে না হইল তো আমার কি, সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? বলছে তাতে আমার কি, সমাজের যে ধনবৃদ্ধি হচ্ছে, অর্থ ধনীর যে ধনবৃদ্ধি হচ্ছে, ধনীর যে ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, না হইলে, যদি সেটা না হয়, ধনীদের ধনবৃদ্ধি না হয়, সেটা দরিদ্রের কি ক্ষতি? দরিদ্রের তো কোনো ক্ষতি নেই এতে। তাই বলছে আমি বুঝিয়া বলিলাম, অর্থাৎ কমলাকান্ত এখানে বলছে যে আমি বুঝিয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নহে, নাকি সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নহে। অর্থাৎ সমাজের কিন্তু তাহলে উন্নতি হবে না। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব। এটাও খুব একটা, কথাটা খুব দারুণ কথা বলছে, যে যখন কমলাকান্তের দপ্তর বলছে যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের ধনবৃদ্ধি যদি না হয় সমাজের উন্নতি হবে না, তো ঠিক আছে। তখন বিড়াল একটু রাগ করে বলে, আমি যদি খেতে না পাই, কোনো দরিদ্র যদি খেতে না পায়, আমি যদি ক্ষুধার জ্বালায় আমাকে চুরি করতে হয়, আমাকে যদি মানে ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়, তবে সমাজের এই উন্নতি নিয়ে কী হবে? এই উন্নতি নিয়ে কী করবো? যেখানে সমাজ মানে কি? সমাজ মানে তো সব মানুষকে নিয়ে চলা। সমাজ মানে দরিদ্র, হ্যাঁ, যারা মিডিয়াম এবং যারা ধনী, সবাইকে নিয়ে তো একটা সমাজ। তো সমাজের যদি এই উন্নতি না হয় তো আমাদেরও কোনো যায় আসে না। আর সমাজের যদি উন্নতি হয় তো এই উন্নতি নিয়ে আমরা কি করব? কারণ আমিই তো খেতে পাই না। বিড়ালকে বোঝানো দায় হইল, অর্থাৎ বিড়ালকে বোঝানো সম্ভব নয়, তাই বলে না, মাঝে মাঝে বলে না ওকে বোঝানো দায়, মানে ওকে বোঝানো অসম্ভব, ইম্পসিবল। যে বিচারক বা নৈয়ায়িক,
ঠিক আছে, কোশ্চিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না, অর্থাৎ যে বিচারক তাকে কিন্তু কোশ্চিন কালে মানে কি কোনো কালেই তাকে কি কোনো কিছু বোঝাতে পারে না, এ মার্জার সুবিচারক সুতাত্ত্বিকও বটে। অর্থাৎ এখানে কি বলছে না, মার্জার সুবিচারক এবং সুতাত্ত্বিকও বটে। সুতরাং না বোঝার পক্ষে ইহার অধিকার আছে, অর্থাৎ না বোঝার পক্ষে কি আছে না, ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়াই বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। তখন না কমলাকান্ত কি বলছে, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও না থাকতে পারে, যে সমাজের যেটা উন্নতি হচ্ছে সেটা দরিদ্রের না প্রয়োজন থাকতে পারে, তবে ধনীদের প্রয়োজন আছে, ধনীদের বিশেষ প্রয়োজন, তবে চোরের তাই কী করতে হবে, অতএব চোরের মানদণ্ড দিতে হবে, মানদণ্ড অর্থাৎ দণ্ডবিধান কর্তব্য অবশ্যই দিতে হবে। তখন মার্জার কি বলছে না, মার্জারি মহাশয় তখন বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো। বলছে ঠিক আছে, আমি মেনে নিলাম, ঠিক আছে, চোরকে ফাঁসি দাও, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু এর সঙ্গে একটা নিয়ম চালু করতে হবে, একটা শর্ত চালু করতে হবে। নিয়মটা কি, যে বিচারক চোরকে সাজা দিবেন, অর্থাৎ যে বিচারক বিচার করে দণ্ডবিধানটা জারি দিবেন, তিনি আগে 3 দিন উপবাস করবেন, অর্থাৎ তিনি কদিন না 3 দিন না খেয়ে থাকবেন, 3 দিন আগে না খেয়ে থাকবেন, অর্থাৎ যে বিচারক বিচার করবেন তিনি যেন 3 দিন না খায়, অর্থাৎ উপবাস করে থাকে। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। অর্থাৎ 3 দিন যখন না খেয়ে থাকবেন, তার মধ্যে 3 দিনের মধ্যে যদি তাকে অর্থাৎ সেই বিচারককে যদি চুরি না করতে ইচ্ছা করে, তাহলে স্বচ্ছন্দে, ঠিক আছে, মানে নির্দ্বিধায় চোরকে ফাঁসি দিবেন, কিন্তু তার আগে নয়। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছ, তুমি আব্দ হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। হ্যাঁ, তুমি আমাকে মারবে বলে লাঠি তুলেছ, তুমি আমাকে তাড়িয়ে দেবে বলেছ, লাঠি তুলেছ, সেই জন্য আমি মেনে নিচ্ছি, তবে তার আগে তুমি 3 দিন উপবাস করে দেখো তো। তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডারে না ধরা পড়ো, কার ভাণ্ডারের কথা বলা হচ্ছে না, নসিরামবাবুর ভাণ্ডারে যদি তুমি না ধরা পড়ো, তবে আমার ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বলছে তাহলে তুমিও 3 দিন উপবাস করো, যদি তুমি নসিরামবাবুর ভাণ্ডারে যদি ধরা না পড়ো, তাহলে আমাকে ঠ্যাঙাইও, আমাকে মারিও, তাহলে আমি কি করব না, তাহলে আমি আপত্তি করব না। বলছে বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারের পরাস্ত হইবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহা আন্দোলনও পাপ। বলছে না, এগুলো পাপ আছে, এগুলো নীতিবিরুদ্ধ কথা, এগুলো বলতে নেই, ইহার আন্দোলন করাও কিন্তু পাপ। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মচরণে মন দাও, অর্থাৎ তুমি এই সকল চিন্তা ভাবনা কি করো, ছেড়ে দাও, দিয়ে ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাও, তবে আমি পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, না নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। বলছে তুমি কি করো, এইসব দুশ্চিন্তা, এইসব চিন্তা মাথার থেকে হাঁটাও, সরিয়ে ফেলে দাও, কি করো, ধর্মাচরণে মন দাও। আর তুমি যদি চাও, তাহলে আমি পাঠার্থে মানে তোমাকে পড়ার জন্য কি করতে পারি, আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ তোমাকে কিন্তু দিতে পারি। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর যদি তুমি কমলাকান্তের দপ্তর পড়ো, তাহলে তোমার কিছু উপকার হতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিঙ্গের অসীম মহিমা তুমি বুঝিতে পারবে। অর্থাৎ কমলাকান্তের দপ্তরটা পড়িলে তুমি কিছু উপকার পাবে, এবং কিছু হোক বা না হোক তুমি কি বুঝতে পারবে না, আফিঙ্গের তুমি অসীম যে মহিমা আছে সেটা তুমি বুঝতে পারবে। এক্ষুনি স্বস্থানে গমন করো, এবং প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলেছে,
বলিয়াছে জলযোগের সময় আসিও উভয় উপভোগ করিয়া খাইব। অর্থাৎ এখন তুমি তোমার যে স্থান সেটা তুমি ছাড়ো, তোমার যে স্থান সেই স্থানে তুমি যাও, গমন করো। প্রসন্ন বলেছে যে কাল ছানা দিবে, সেই জলযোগ আনতে যখন জলযোগ হবে তখন আসো, তখন একসঙ্গে কিন্তু উপভোগ করে ভাগ করে খাবো। আদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধা যদি নিতান্তই অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোগ আফিঙ্গ দেব। সরিষা মানে কি? এক চিমটি পরিমাণ, এক চিমটি পরিমাণ আফিঙ্গ দেব। বলছে যে তুমি এখন যাও, ঠিক আছে, কিন্তু কাহারও হাঁড়ি, আর কারোর কোনো কিছুতে চুরি করো না, কাহারও হাঁড়ি খেও না, বরং যদি ক্ষুধা পায়, নিতান্ত খুব জোর যদি ক্ষুধা পায়, ঠিক আছে, তাহলে তুমি আবার আসিও, পুনর্বার আসিও, অর্থাৎ তুমি আবার আসিও, এক সরিষে ভোগ পরিমাণ কি দেবো তোমাকে? আফিঙ্গ দিব, অর্থাৎ এক চিমটি আফিঙ্গ দিব। মার্জার বলিল, আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাইবার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। অর্থাৎ মার্জার বলছে আমার আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই, আমি আফিং টাফিং খাই না, তবে এই যে হাঁড়ি খাবার কথা বলছো ওটা আমি বলতে পারছি না, কারণ কি? ক্ষুধা অনুসারে ওটা বিবেচনা করতে হবে। মার্জার বিদায় হইল। মার্জার কি হইল না? মার্জার বিদায় হইল। একটু পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে নিয়াইতেছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। বলছে একটা পতিত আত্মাকে, ঠিক আছে, অর্থাৎ এখানে বিড়ালের কথা বলা হচ্ছে, সে অন্ধকার হইতে আলোকে নিয়ে আসতেছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। এটি কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। এখানে কবি একটা পাঠকদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে গেছে। আদৌ যদি তোমরা এইটা প্রবন্ধটা ভালো করে পড়ো, তো এখান থেকে না আমরা কি সবশেষে বুঝতে পারলাম কে কাকে অন্ধকার হইতে আলোতে নিয়ে এসেছে। বিড়ালটা কমলাকান্তকে নিয়ে আসলো না কমলাকান্ত বিড়ালকে নিয়ে আসলো? আসলেই কি? আসলেই কিন্তু বিড়ালটা কমলাকান্তকে নিয়ে আসলো, কারণ সেই তো সমাজের সেই কথাগুলো তুলে ধরলো, সেই তো সেই সমাজের দরিদ্রের কি অবস্থা, ধনীদের কি অবস্থা, কেন তারা চুরি করে, হ্যাঁ, তারপর যে বিচারক, ঠিক আছে, সে যদি 3 দিন সুখে তাদের দণ্ড দেয় তাহলে তার কোনো আপত্তি নাই, কিন্তু 3 দিন তাকে আগে উপবাস করতে হবে, না খেয়ে থাকতে হবে। যদি সেই না খেয়ে 3 দিন থাকতে পারে, তখন যদি 3 দিন, ওই 3 দিন এতে যদি সে চুরি না করে, তাহলে সে স্বচ্ছন্দে, হ্যাঁ, নির্দ্বিধায় সে ওই দণ্ড বিধান মেনে নিতে রাজি আছে। এই যে সমাজের সব কিছু তুলে ধরেছে, তাহলে এখানে ধরতে গেলে বিড়াল কমলাকান্তকে একটা অন্ধকার আলোতে নিয়ে, মানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসছে, কিন্তু এখানে তার বিপরীতটা বলা হচ্ছে। অর্থাৎ এখানে একটা পাঠকদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে তোমরা উত্তর দাও। তাহলে এটাও তোমরা কমেন্টে বলবে যে কেমন লেগেছে। তো বিড়ালটা পুরোটাই, মানে 2টো পার্টে আমরা শেষ করলাম, প্রথম এবং দ্বিতীয়। তো কমেন্টে তোমরা জানিও পড়াটা কেমন লেগেছে, এবং যে তোমাদের কি মনে হয় যে কোন আত্মা, ঠিক আছে, বিড়াল কমলাকান্তকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসছে, না কমলাকান্ত বিড়ালকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসছে? এটা কমেন্টে তোমরা জানাও, তাহলে আমি বুঝতে পারবো কে কতটা মনোযোগের সহিত ক্লাসটা করেছে।